রাজতান্ত্রিক যে ভাবধারা। এবার রাজতান্ত্রিক ভাবধারা কি? রাজতান্ত্রিক ভাবধারাই হলো যে ভাবধারায় রাজাকে একটি সার্বভৌম বা সব থেকে উঁচু জায়গায় বসানো হয়। কোথাকার রাজত্ব বা যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির যে সব থেকে উঁচু জায়গা, মানে যেটা আমরা জানি পিরামিড স্ট্রাকচারে রাজা এবং চার্চ সেই সময় ইউরোপের সব থেকে ওপরে ছিল, সেই জায়গাটাতে রাজার সব থেকে বেশি কর্তৃত্ব থাকবে এবং রাজাই কিন্তু মানুষের ওপরে যে লাস্ট বা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু রাজারই থাকবে। এবার এইটাকেই বলা হয় রাজতন্ত্রের ধারণা। রাজতন্ত্রের ধারণা কিন্তু দু রকমের হয়, একটা হয় কনস্টিটিউশনাল আর একটা হয় অ্যাবসলিউট। এইখানে যে রাজতন্ত্রের কথা আমরা সমকালীন ইউরোপের কথা বলছি, সেখানে কিন্তু আমাদের ধারণাটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র বা অ্যাবসলিউট মোনার্কি। এখানে কিন্তু রাজার কথাই চূড়ান্ত হিসেবে ধরা হতো, সেখানে কোনো সংবিধানের জায়গা ছিল না। এবার এই রাজতন্ত্রেরও কিন্তু আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই প্রথমেই আমরা দেখলাম যে রাজার কর্তৃত্ব সব থেকে ওপরে থাকবে এবং তারই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তার ঐশ্বর প্রদত্ত রাজত্বের ক্ষমতা। এই ঐশ্বর প্রদত্ত যে ক্ষমতা, সেটা একটি থিওরি। আদেও কি ঈশ্বর এসে তাকে মানে রাজত্ব করার ক্ষমতা দিচ্ছে? সেটা তো দিচ্ছে না। তাহলে সেই ক্ষমতা তিনি পাচ্ছেন কোথা থেকে? তিনি এই ক্ষমতা পাচ্ছেন সেই যে চার্চ বা পোপ রয়েছে, সেই পোপের কাছ থেকে। কারণ তখন যে পোপ বা যে ধর্মীয় যে ইনফ্লুয়েন্স, সেটা সব থেকে বেশি ছিল ইউরোপে। মানুষ কিন্তু পোপের কথা বা পোপকে বা ধর্মকে ভয় পেয়েছে। এই ভয়েরই সুযোগ নিয়ে রাজা নিজের যে পাওয়ার, ক্ষমতা, সেটাকে সুপ্রতিষ্ঠিত করত এই যে ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতার যে থিওরি, তত্ত্ব, সেটার আড়ালে। এই যে ধারণা, এটাকেই আমরা বলি ডিভাইন রাইট থিওরি। এটাই এই যে তিনটে জিনিস, যে রাজার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার সার্বভৌমত্ব রাজত্বে আর এই যে ঈশ্বর প্রদত্ত রাজত্বের ক্ষমতা, এই তিনটেই কিন্তু এই রাজতন্ত্রের তিনটে ফিচার। জাতীয়তাবাদের ভাবধারা। এবার জাতীয়তাবাদ কি সেটা আমরা জানলাম, কিন্তু এই জাতীয়তাবাদের ভাবধারা সেটা তো রাতারাতি গড়ে ওঠেনি। সেটা যে গড়ে ওঠার একটা প্রক্রিয়ার ভেতরে দিয়ে গেছে। এই জাতীয়তাবাদের যে ভাবধারা, সেটার যে উত্থান এবং তার যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখলাম, যে তার ভেতরে আপনার উগ্র জাতীয়তাবাদ এবং তার দেশপ্রেম, তার জাতির প্রতি ভালোবাসা, তার হিস্ট্রির প্রতি ভালোবাসা, পলিটিক্যাল যে সিস্টেম রয়েছে দেশে সেটার প্রতি আনুগত্য, লিগাল সিস্টেমের প্রতি লয়ালটি, এই সবটা নিয়ে একটি কমপ্লিট জাতীয়তাবাদের ডেফিনেশন তৈরি হচ্ছে। কিন্তু এই জাতীয়তাবাদের যে ভাবধারা, সেটার উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তি হচ্ছে গিয়ে লেট 18th সেঞ্চুরি বা 18th সেঞ্চুরি শেষ থেকে 19th সেঞ্চুরির ভেতরে আমরা দেখতে পাবো জাতীয়তাবাদের ভাবধারা ইউরোপের প্রাণ থেকে আস্তে আস্তে পুরো যে ইউরোপীয় যে মহাদেশ রয়েছে সেটাতে ছড়িয়ে পড়ছে। এবার ফ্রান্সেও বা হঠাৎ করে এই জাতীয়তাবাদের কনসেপ্ট কিন্তু গড়ে ওঠেনি। ফ্রান্সে 18th যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব হচ্ছে, এই ফরাসি বিপ্লবের সময় কিছু কিছু আইডিয়ালস আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভেতরে চলে আসছে। সেই আইডিয়ালস গুলো হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই যে সব ধারণাগুলো, সেগুলো সবকটি নিয়ে কিন্তু তোমাদের জাতীয়তাবাদের একটি সেন্টিমেন্ট, মানে এই সবগুলো জাতীয়তাবাদ নয়, কিন্তু জাতীয়তাবাদ কিন্তু এই ধারণাগুলো দিয়েই তৈরি হলো। এবার ফরাসি বিপ্লবের পর এই যে কমপ্লিট ধারণাটা তৈরি হওয়ার পর তারা কি হচ্ছে যে তাদের প্রতি যে রাজতন্ত্র যেটা চলছে বা রাজার শাসন চলছে এবং একটা দেশের উপরে অন্য দেশের মানে আক্রমণ হচ্ছে এবং সে নিজের এরিয়া বিস্তার করছে, অন্য দেশের কোনো রাজা এসে তাদের উপরে শাসন করছে, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু দেশবাসী সেটা মেনে নিতে পারছে না। এখান থেকেই কিন্তু রাজতন্ত্র এবং যে জাতীয়তাবাদের যে ধারণা, সেটার ভেতরে একটা সংঘাত হতে শুরু করে। তবে যে জাতীয়তাবাদ, সেটা কিন্তু 18th আর 19th সেঞ্চুরিতেই কিন্তু আমরা এটার যে প্রমিনেন্স বা এটার যে চলে আসা বা এটার যে ধারণা, সেটা কিন্তু শেষ হয়ে আসছে। এটার ধারণা কিন্তু আমরা আজকেও দেখতে পাই। 18th 19th সেঞ্চুরিতে এটা হলেও কিন্তু আমরা এটা যখন ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে বা তার ঠিক পরে, মানে ফরাসি বিপ্লবের ঠিক পরের ফেজটাতে কিছু বছর পরেই আমরা দেখবো ইটালিয়ান এবং জার্মানির ইউনিফিকেশন। মানে যে ইটালিতে কিন্তু একটা গোটা দেশ কিন্তু আগে ছিল না।
আজকে যেটা আমরা ম্যাপে দেখি যে একটা গোটা দেশ হচ্ছে ইটালি, ইটালি কিন্তু আগে ওরকম ছিল না, ছোট ছোট দেশ নিয়ে কিন্তু ইটালির একটা রাজ্য তৈরি হয়েছিল। এবার এই যে ছোট ছোট রাজ্যগুলির ভেতরে জাতীয়তাবাদের মাধ্যমেই কিন্তু একটি ভাবনা গড়ে ওঠে যে আমাদের একটি ইউনিফাইড রিপাবলিক বা আমাদের একটি নিজস্ব দেশ যেটাকে আমরা নিজস্ব প্রতিনিধিত্ব দিয়ে চালনা করব, সেটার প্রয়োজন রয়েছে।